অনিয়মের নতুন নিয়ম, পণ্যবাহী ঢাকামুখী ট্রাকে নানা কায়দায় চাঁদাবাজি, চুক্তি করা ট্রাক থামানো হয় না সড়কে। যেরকম চাবে তেমন দিতে হবে, না দিতে পারলে গাড়ি ছাড়বে না, কেস দিবে। 500 টাকা করে 600 টাকা দেয়া 1 মাস চলবে, গাড়ি ধরবে না, কাগজ থাক আর না থাক। যমুনা সেতুর আগে আটকায়, টাঙ্গাইলে আটকায়। মাসিক ভিত্তিতেও চাঁদা আদায়, কিছুই জানে না পুলিশ। রাস্তায় দাঁড়ায় পুলিশের টাকা নেয়। মাসিকভাবে টিআই সার্জনের সাথে চুক্তি করা থাকে। মাসিক টাকা অনেক এক জায়গায় দিলে পারে দেখা যাচ্ছে একটু ছাড় পাওয়া যায়। সেগুলো আমাদের নলেজে আসলে দোষী বা দায়ী যেই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। খোয়ানো টাকা দ্রব্যমূল্য বাড়িয়ে ক্রেতার পকেট থেকে উসুল। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এ যেন অনিয়মের নতুন নিয়ম, চাঁদাবাজি চলবে তবে সবার অগোচরে। রাজশাহীর পবা থেকে ঢাকার বাজার, পণ্যবাহী ট্রাকে ট্রাকে চলে দৃশ্যমান বা অদৃশ্য চাঁদাবাজি। আর চাঁদাবাজদের কাছে খোয়ানো টাকাই আবার উসুল হয় ক্রেতার পকেট থেকে। রাজশাহীর পবা থেকে রাজধানী বাজার কিভাবে বাড়ছে পণ্যের দাম, জানাবেন বুলবুল রেজা। ছবি তুলেছেন ওমর ফারুক। রাজশাহীর পবা উপজেলা সবজির জন্য সুপরিচিত। এখানকার সবজি ঢাকার বাজারে গিয়ে কিভাবে কয়েক গুণ মূল্য বৃদ্ধি পায় তার কারণ অনুসন্ধান করতে সময় সংবাদ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সবজির ট্রাকে চড়ে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। পবার খড়খড়ি বাজারে কুলিরা ব্যস্ত ট্রাকে সবজি তুলতে। বাজারে সবচেয়ে বেশি সরবরাহ দেখা গেল পেঁপের। পাইকাররা প্রতি কেজি পেঁপে কৃষকের কাছ থেকে কেনেন 10 থেকে 15 টাকায়। এখান থেকে ঢাকার কারওয়ান বাজার কিংবা যাত্রাবাড়ি আড়তে যাওয়া পর্যন্ত প্রতি কেজিতে খরচ বাড়ে আরও 5 টাকা। এর বাইরে পথে পথে আছে নানা রকম চাঁদাবাজি। 1991-92 সাল থেকে ঢাকায় ব্যবসা করি, তখন থেকে দেখে আসছি যে মাঝে মাঝে ওই রাস্তায় দাঁড়ায় পুলিশের টাকা নেয়। যেরকম চাবে তেমন দিতে হবে, না দিতে পারলে গাড়ি ছাড়বে না, কেস দিবে। হরিণছড়া বিলের ভিতরে আটকায়, আপনার যমুনা সেতুর আগে আটকায়, টাঙ্গাইলে আটকায়। বিষয়টি সরেজমিনে জানতে সময় সংবাদ শনিবার সন্ধ্যা 7টায় সবজি ভর্তি একটি ট্রাকে চড়ে যাত্রা শুরু করে ঢাকায়। গন্তব্য যাত্রাবাড়ি সবজির আড়ত। ট্রাকটিতে সবজি ছিল 13 টন। রাজশাহী থেকে নাটোর ঢুকতে সময় লাগলো ঘন্টা দেড়েক। 40 মিনিট পরে এলো নাটোর বাইপাস। এই সময়ের মধ্যে অন্তত 3টি জায়গায় পুলিশ ট্রাক থামিয়ে চাঁদা নেয় বলে অভিযোগ রয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখা গেল না। নাটোর অতিক্রম করে ট্রাক প্রবেশ করলো সিরাজগঞ্জে। এখানেও নেই পুলিশের কোনো তৎপরতা। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে এবার টাঙ্গাইলে ট্রাকটি। টাঙ্গাইলের কয়েকটি স্পটে গাড়ি থামিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ থাকলেও একই দৃশ্য এখানেও, নেই কোনো চাঁদাবাজি। রাত 1টায় রাজধানীর গাবতলী এলাকায় ট্রাকটি প্রথম বাধার মুখে। এরা স্থানীয় লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত। যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখে দ্বিতীয়বার থামানো হলো ট্রাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে হচ্ছে চাঁদাবাজি। 500 মিটার অগ্রসর হওয়ার পর আবারও ট্রাক থামিয়ে সিটি কর্পোরেশনের নামে আদায় করা হলো চাঁদা। অর্থাৎ ঢাকায় প্রবেশের পর 3 থেকে 4 জায়গায় ঘটল চাঁদাবাজির ঘটনা। যাত্রাবাড়ি সবজির আড়তে ট্রাক পৌঁছালো রাত 1টা 30 মিনিটে। প্রশ্ন হচ্ছে, মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি কি তাহলে বন্ধ হয়ে গেছে? এবার মুখ খুললেন চালক। জানালেন ট্রাকটির দরজায় লেখা আছে 3 অক্ষরের একটি শব্দ। এটি ব্যানার বা কোড, যা দেখলে ট্রাক থামায় না পুলিশ। মাসিকভাবে টিআই সার্জনের সাথে চুক্তি করা থাকে। তাদের মাস গেলে আমরা ফোনের মাধ্যমে তাদেরকে টাকা দিই, আর আমাদের গাড়ির ব্যানার অনুযায়ী তাদের কাছে আপনাদের লিস্ট করা থাকে। এবার ফিরে যাওয়া যাক বানেশ্বরে। ঢাকায় রওনা করার আগেই ট্রাক মালিক ও পাইকাররা জানান, সড়কে নয়, এখন চাঁদা দেওয়া হয় মাসিক চুক্তিতে। সর্বনিম্ন 500 থেকে 2000 টাকা পর্যন্ত মাসিক চুক্তিতে পাওয়া যায় বিশেষ কার্ড বা কোড নম্বর। চুক্তি করা পণ্যবাহী ট্রাক সড়কে থামায় না পুলিশ। মাসিক টাকা অনেক এক জায়গায় দিলে পারে দেখা যাচ্ছে একটু ছাড় পাওয়া যায়। 500 টাকা করে 600 টাকা দেয়া 1 মাস চলবে, গাড়ি ধরবে না, কাগজ থাক আর না থাক। বাংলাদেশ ট্রাক কাভার্ডম্যান মালিক সমিতির দাবি, অনেকটা বাধ্য হয়ে তারা মাসিক চুক্তি করেন পুলিশের সঙ্গে। আর পুলিশের দাবি, কিছুই জানেন না তারা, অভিযোগ পেলে ব্যবস্থা। পুলিশ এবং সিটি কর্পোরেশন লোক দুইটাই একসাথে চাঁদা নিচ্ছে। এই বছর এমন নাগরস্ত তোর বিচার তার মামলা দেবো,
এমনি না করলে তোর আমি 30,000 টাকা মামলা দেবো। তখন মালিকরা বা ড্রাইভার তো তাদের করণীয় কিছু নাই। আপনাদের কাছে যদি এরকম কোনো সাক্ষ্য প্রমাণ থেকে থাকে অবশ্যই সেগুলো আমাদের নলেজে আসলে দোষী বা দায়ী যেই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী থেকে ঢাকায় আসা সব ট্রাকই এখন চুক্তির আওতাভুক্ত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে কেজিতে 20 টাকা দরের সবজি খুচরা বাজারে বিক্রি হয় 60 থেকে 80 টাকায়, এমন অভিযোগ পাইকারি বিক্রেতাদের। আর খুচরা বিক্রেতাদের দাবি পরিবহন খরচ, পণ্য রাখার জায়গার ভাড়া সহ নানা খরচ শেষে পণ্য বিক্রি করতে হয় অল্প লাভে। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রাত 11টা, শহুরে কর্মব্যস্ততা যখন শেষ, তখন দেশের বিভিন্ন স্থান থেকে একে একে ট্রাক, পিকআপ ভ্যান প্রবেশ করছে কারওয়ান বাজারে। এসব ট্রাক বোঝাই করে আনা ফলমূল, শাকসবজি নামানো হচ্ছে বাজারে। সবজির আড়তগুলো থেকে তা কিনে নিচ্ছেন শহরের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতারা। এসব সবজি পৌঁছে যাবে মহল্লার বাজার থেকে শুরু করে অলিতে গলিতে। সোমবার রাতে বাজারে দেখা যায় পাইকারিতে সবজির মধ্যে দাম বেশি বেগুনের। প্রকারভেদে এক পাল্লা বা 5 কেজি বেগুন বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। রোজায় শরবতের চাহিদা বেশি থাকায় লেবু আকার ভেদে 100 পিস 100 টাকা থেকে 1000 টাকাতেও বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পাল্লায় পেঁয়াজ 115 টাকা থেকে 125 টাকায়, পটল 200 থেকে 250 টাকায়, টমেটো 90 থেকে 100 টাকায়, কাঁচামরিচ প্রতি পাল্লায় 250 থেকে 300 টাকায়, আলু প্রতি পাল্লা 70 থেকে 75 টাকায় বেচাকেনা চলছে। আর কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকায়। পাইকারি পর্যায়ে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা জানান, পাইকারি বাজারে গত কয়েকদিনে দামের খুব একটা পরিবর্তন হয়নি। দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে পরিবহন খরচ, পণ্য রাখার স্থান নিয়ে চাঁদাবাজি সহ আরো কয়েক রকমের খরচকে দায়ী করলেন তারা। 20 টাকা নিলে আরতদারি মাইপে দিব হে টাকা, তাহলে ফুট ভাড়া, দুনিয়ার খরচ। আমরা 2200 টাকা খরচ, আমরা মাল বেশি যে এটা লাগিয়া। অন্যদিকে দাম বেশি হওয়ার দায় পুরোটাই খুচরা বিক্রেতাদের উপর চাপিয়ে দেন পাইকারি বিক্রেতা। আমি নিজে কিনতে গেছি খুচরা দোকানে, দেশিটা 100 টাকা চায়। আমি আপনি কিনে আনছেন 40 টাকা কেজি, আপনি 100 টাকা চান কি লিখা কেজি? রোজার মাসে অ্যালার্জি নেই, রোজার মাসে বাগিনের দাম বেশি, বেকি খায়। একটু নিয়ন্ত্রণে আছে, কম কালকের থেকে মনে করেন কেজিতে 5 টাকা 4 টাকা কম। কৃষকের ক্ষেত থেকে স্থানীয় বাজারে পৌঁছানোর পর যে দামে বিক্রি হয়, সেই একই পণ্য ঢাকার পাইকারি বাজার ঘুরে যখন খুচরা বাজারে পৌঁছায় ততক্ষণে দাম বেড়ে যায় কয়েক গুণ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক কল্যাণের নামে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পরিবহন থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদায় আদায় করা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, এ টাকার কোনো সুফল পান না তারা। অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি তাদের। এছাড়া সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে নির্ধারিত টোল আদায়ের বাইরেও নেওয়া হয় টাকা। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর বিভিন্ন রাস্তায় প্রতিদিন যানবাহন থামিয়ে চাঁদা উত্তোলন করা হচ্ছে। শ্রমিক কল্যাণের নামে সিএনজি অটোরিকশা থেকে প্রতি মাসে আদায় করা হয় লাখ লাখ টাকা। তবে পরিবহন শ্রমিকদের অভিযোগ, এই টাকার সুফল পাচ্ছেন না তারা। যে সিএনজি থেকে টাকা তুলতেছে এরা আমাদের কোনো কাজে আসতেছে না। এরা যদি টেয়া লইতেছে, জবরদস্তি টেয়া লইতেছে আমাদের কাছ থেকে। শ্রমিকের কথা কয়ে নেয়, ঠিক আছে, কোনো শ্রমিকরা পায় না। তারা বলতেছে যে গাড়ি চালাইলে তো টাকা দিতে হবে না, গাড়ি চালাতে পারবি না। এইগুলো তো আসলে বন্ধ হওয়া উচিত। আদায়কৃত চাঁদার টাকা শ্রমিক কল্যাণেই ব্যয় করা হচ্ছে বলে দাবি শ্রমিক নেতার। যারাই অ্যাক্সিডেন্ট করতেছে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেছে, যারা মারা যাইতেছে তাদেরকে টাকা দিতেছি, বিয়ে শাদী দিতেছে তাদেরকে টাকা দিতেছি। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারার মাধ্যমে টোল আদায়কারীদের নির্ধারিত পোশাক না থাকায় এই সুযোগে টোল আদায়ের কথা বলে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে কোথাও কোথাও। তবে তা অস্বীকার করে কর্তৃপক্ষ। না না না, ওর ডাহানে জুলুম হইতে পারে, কিন্তু আমার আকুয়াবাই পাশে এই ধরনের কোনো সিস্টেম নাই, কোনো জুলুমবাজ নাই। ইজারাদার তার লোকজনের মাধ্যমে টাকাটা আদায় করে থাকে, তো এর বাইরে যদি কেউ টাকা আদায় করে থাকে সেই বিষয়টা আমাদের অজানা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর 11টি পয়েন্টে আদায়কৃত টোল সরকারি কোষাগারে জমা হলেও শ্রমিক সংগঠনগুলোর আদায় করা চাঁদার টাকা কোথায় যাচ্ছে তার কোনো সঠিক হিসাব নেই। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক। যানজট কমাতে ফরিদপুরের ভাঙার আদলে করা হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। এটি চালু হলে যাতায়াতের সময় কমবে অর্ধেকের বেশি, আর যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
পঞ্চবটি মুক্তারপুর সড়ক। সরু এই সড়কের গড় প্রশস্ততা মাত্র 5.5 মিটার। মুন্সিগঞ্জ জেলা শহরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব বেড়েই চলেছে। মুক্তারপুর সিমেন্ট কারখানা, হিমাগার সহ ভারী ভারী শিল্প কারখানায় 24 থেকে 50 মেট্রিক টন ওজনের যান চলাচল করে, কিন্তু আঁকাবাঁকা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর যানজট তো লেগেই আছে। মুক্তারপুর তনে যাইতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এটা শুধু কারণ রাস্তার কারণে। যেখানে নাকি আধা ঘন্টা লাগে ঢাকা যেতে, সেখানে এখন 4 ঘন্টা লাগে। পার্কিং করার কারণে আরো বেশি যানজট হয়। রাস্তাটা আরো প্রশস্ত দরকার। এই অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতে নেওয়া হয়েছে আধুনিকায়ন প্রকল্প। 10.37 কিলোমিটার দীর্ঘ এই সড়কে 2.805 কিলোমিটার র্যাম সহ দোতলা হবে 9.06 কিলোমিটার। পঞ্চবটি মোড় হবে ভাঙার আদলে। পঞ্চবটিকে কেন্দ্র করে সড়কটি 6 লেনে উন্নীত হয়ে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে। আর শীতলক্ষা 3 সেতু পর্যন্ত 6 কিলোমিটার পথ দোতলা হবে 2 লেনে। সাথে পুরনো সড়কটিও উন্নীত হবে 2 লেনে। আরেকটি গোলচত্বর হবে চর সৈয়দপুরের শীতলক্ষা 3 পয়েন্টে। এই গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক হবে সরাসরি 4 লেন। 5টি ওজন স্কেল আর টোল প্লাজা থাকবে 4টি। এক্সিস্টিং রোড যেটা, এটা আমরা উন্নীতকরণ করব প্রায় 10.5 কিলোমিটার, 10.37 কিলোমিটার। তার মধ্যে আপনার পঞ্চবটি থেকে দিকে ফতুল্লার দিকে হবে 6 লেন 310 মিটার, এবং পঞ্চবটি থেকে চাষার দিকে হবে 310 মিটার 6 লেন। 2,242 কোটি 77,45,000 টাকা ব্যয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান স্যান্ডন ও সিএসআই 3 বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মেঘনায় 2 মাসের সরকারি নিষেধাজ্ঞায় নাবিশ্বাস লক্ষ্মীপুরের 40,000 জেলে পরিবারের। ক্ষুধা আর দারিদ্রতায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সরকার ঘোষিত 40 কেজি করে ভিজিএফের চাল সহায়তা দেয়া হলেও প্রকৃত জেলেদের অনেকেই নিবন্ধন প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন। অবশ্য পর্যায়ক্রমে জেলেদের সবাইকেই নিবন্ধনের আওতায় আনা হবে বলে আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। মাছ ধরার জাল, নৌকা সবই এখন অলস পড়ে আছে। পরিবারের কর্মক্ষম ব্যক্তিও অলস সময় পার করছেন। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। জাটকা সংরক্ষণের আওতায় মার্চ এপ্রিল এই 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়। তাই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার যেসব জেলেরা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, সরকারের নিষেধাজ্ঞায় তারা এখন কর্মহীন হয়ে পড়েছেন। ফলে অনাহার আর দারিদ্র্যের কষাঘাতে দিন পার করছেন তারা। এখন এলাকাত কোনো কাম কাজ নাই, টাউনও কাম কাজ নাই, সিনিমিনি করে ফলে না আডে রাস্তাঘাটে। তারপরে পুরুষেরা কাজ ঢুকাইলেও কাজ পায় না। সংসার মানুষের অনেক কষ্ট করে চলতে আছে। এখন 2 মাস অবরোধ দিছে। 2 মাসের মধ্যে মনে করেন আমি নদীতে জাল বাইতে পারি না, পোলার নিয়ে বাল বাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছি। জেলেদের অভিযোগ, সরকারের দেয়া ভিজিএফের চাল বরাদ্দ থাকলেও কিছু অসাধু জনপ্রতিনিধির কারণে নিবন্ধন প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন তারা। জাইলার লাগে যে চাল দেয়, এই চাল কিন্তু পাই যারা গাই গৃহস্থী করে হেরা পায়, জাইলা পায় না। মেম্বার চেয়ারম্যানেরা 1000 টাকা 500 টাকা তাদেরকে দিয়ে দিলে তারা ওসব লোকের দেয়, কিন্তু যারা পায় এমন এমন লোক আছে তাদের 100 মন দানাইয়ে। এদিকে নিষেধাজ্ঞার সময়টাতে জেলেদের সরকারি সহায়তা বাড়ানোর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে আশ্বাস দিলেন জেলার মৎস্য কর্মকর্তা। এই কার্ড করা বা নিবন্ধন করা এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যদি এরকম পেয়ে থাকি যে কোনো জেলে এখনো নিবন্ধনের বাইরে আছে, তারা যদি আমাদের সংশ্লিষ্ট উপজেলায় যোগাযোগ করে, তাহলে আমাদের কর্মকর্তারা তাদেরকে ওই বিধি মোতাবেক তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবে। জেলায় নিবন্ধিত মাছ ধরার জেলের সংখ্যা প্রায় 51,000। তাদের মধ্যে সরকারি সহায়তা পেয়েছেন 30,853 জন জেলে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। সকালের সময় আরও থাকছে। ঈদের আগে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 1,750 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ। আজ থেকে কার্যকর নতুন দাম। করা নাড়ছে বাংলা নববর্ষ। নির্মল করো মঙ্গল করে মঙ্গল মর্ম মুছায়। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সকল অন্যায় আর অকল্যাণ দূর করে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যাবে সত্য ও সুন্দরের পথে।
2 বছর বিরতির পর এই উৎসবের জন্য রাত দিন কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। রঙের ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যানভাস, মর্মের রং চেতনার প্রতিচ্ছবি হয়ে এখানে প্রকাশ্য অবয়ব বেজে চলছে আরম্ভের বাজনা। পাল্লাটা এখন কেবল সময়ের সঙ্গে। নিয়ম মেনে চারুকলার শিক্ষার্থীদের আগ্রহ আর দায়িত্বে এখন চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্ব। বাঙালি সংস্কৃতির নানা উপাদান এখানে শিল্পের ভাষায় হয়ে উঠেছে রঙিন। যা কিছু সংশ্লিষ্ট বাঙালির সাথে তারই যাত্রা এখানে সত্য ও সুন্দরের দিকে। বাংলাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি এবং এটা প্রতীকী একটা আনন্দ মিছিল, আনন্দের মাধ্যমে মঙ্গল কামনা করা। আমরা তৈরি করে দিচ্ছি, এটা ভালো লাগার প্রথম জায়গা। বিশ্ব স্বীকৃতি পেয়ে সবার কাছে সবার কাছে এটার আবেদনটাই অন্যরকম। সেখানে সারা দেশের গুটি কয়েক প্রতিনিধি হয়ে আমরা যে এই কাজটা করতে পারছি, এটা ভীষণ ভাগ্যের ব্যাপার। মাটির সরায় তুলির আঁচড়, কাগজের পাখি, বাঘ, রাজা, রানী আর কত কি প্রতীক হয়ে, প্রতিবাদের ভাষা হয়ে এখন এখানে বাস্তব। 4টা এবার স্ট্রাকচার থাকছে, মাছ, তারপর পাখি আর মৃৎশিল্পের পেঁপা পুতুলকে নিয়ে আদলে তৈরি করা হচ্ছে একটা, আর ঘোড়া থাকছে। বৈশাখ এসে গেছে, মনটা আসলে চারুকলাতেই পড়েছিল, বৈশাখ উৎসবকে কেন্দ্র করে পড়েছিল, ওই টান থেকেই আসলে আসা। বাঙালি সংস্কৃতিতে মঙ্গলের এই আবাহন ছাপ রেখে যায় দীর্ঘ উজ্জ্বল রোদের মতো। বাংলা থাকুক সমৃদ্ধির ধারায়, সাংস্কৃতিক আবহে। সাংস্কৃতিক এই অভিযাত্রা সত্য এবং সুন্দরের, বাঙালির সম্মিলনের এই উৎসব পরিণত হোক সম্প্রীতির মহা উৎসবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষে বরিশাল নগরীর 3টি স্থান থেকে এবছর মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। তবে পবিত্র রমজানের কারণে সংক্ষিপ্ত হবে আয়োজন। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। সাত সকালে মঙ্গল শোভাযাত্রায় প্রাণে প্রাণ মেলানোর এ উৎসব গত 2 বছর হয়ে ওঠেনি করোনার ধাক্কায়। তবে এবছর হবে সংক্ষিপ্ত আকারে। পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য মাথায় রেখে চলছে প্রস্তুতি। বরিশালে সিটি কলেজ প্রাঙ্গণে চারুকলা, ব্রজমোহন স্কুল মাঠে উদীচী এবং শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ আসলে আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে। নতুন প্রজন্মের কাছে যে আমরা বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পারি, এর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা মনে করিয়ে দিব যে আমরা বাঙালি, আমাদের বাঙালির ঐতিহ্য আছে, তোমরা অপসংস্কৃতি থেকে আমাদের দেশীয় সংস্কৃতিতে ফিরে এসো। বাবার সাথে এসেছি, কলসে হাড়িতে হলুদ রং করেছি। রমজান মাসে ছোট পরিসরে যে আমাদের আয়োজন, এই আয়োজনের পাশে থাকার জন্য আমি কষ্ট করে এখানে আসা হয়। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আয়োজকরা জানায় বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই আয়োজন। বরিশালবাসী সবাই যেন আমাদের এই শোভাযাত্রা অংশগ্রহণ করে এবং এর পূর্বে যে আমাদের কাজগুলো চলতেছে, এই কাজে যেন সবাই অংশ নেয়। আমরা চেষ্টা করছি ছোট পরিসরে সুন্দর একটি অনুষ্ঠান করে একটা সুন্দর পহেলা বৈশাখ বরিশালকে উপহার দেবার। বাংলার যে ঐতিহ্য, আমাদের যে পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুন, বিভিন্ন অনুষ্ঠানগুলোর ভিতর দিয়ে যেন ও বোঝে, ও জানে। ফোকধর্মী ঘোড়া, পালকি, তারপর আমাদের যেগুলি সাধারণত হয়ে থাকে, রাখি, টোপর, মুকুট, এই জিনিসগুলো আসলে আমরা করছি। পাখাও রয়েছে সেখানে। মঙ্গল শোভাযাত্রার পরে আমরা আমাদের যে বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলে যে আমরা মেলা করে থাকি, করোনার কারণে বিগত 2 বছর আমরা করতে পারিনি। এবছর চিন্তা আছে যে এবছর আমরা সেই মেলাটাও করব। আয়োজনে সরকারের সব ধরনের সহায়তা রয়েছে জানিয়ে সবাইকে উৎসবে সামিল হবার আহ্বান জেলা প্রশাসকের। সবাইকে একত্র করে আমরা মঙ্গল শোভাযাত্রা আমরা শুরু করব এবং সার্কিট হাউসে এসে আমাদের যে উন্মুক্ত উদ্যান রয়েছে আমাদের মঞ্চে আমরা সেখানে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা শেষ হবে। যেহেতু রমজানের মাস, এবার আমরা পান্থ উৎসবটা ওইভাবে করছি না। আমাদের যারা বিভিন্ন ধর্মের রয়েছে তাদের বিভিন্ন উদযাপন রয়েছে, তারা করবে, আমরা তাদের সাথে সহযোগিতা করব। টোপর, মুকুট, পাখা, পেঁচা, বাঘ, পালকি, পায়রা সহ নানা মুখোশে সজ্জিত হয়ে আগামী 14 এপ্রিল সকালে বের হবে বরিশালের মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও আরও থাকবে মঙ্গলগীত, মুক্তিযোদ্ধা সম্মাননা ও শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পাহাড়ে বৈশাখী উৎসবের রং, নদী ও হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ফুলবিজু।
ভোরে রাঙামাটি রাজবন বিহার ঘাটে জড়ো হন চাকমা সম্প্রদায়ের সব বয়সী মানুষ। কাপ্তাই হ্রদে কলাপাতায় ফুল ভাসিয়ে তারা প্রার্থনা করেন মঙ্গলের। এদিকে খাগড়াছড়ির চেংড়ি নদীতেও ভাসানো হয় ফুল। বুধবার অনুষ্ঠিত হবে চাকমাদের ফুলবিজু, ত্রিপুরাদের ফুলবিজু ও মারমাদের সাংগ্রাই উৎসব। বৃহস্পতিবার শেষ দিনে সবাই একসঙ্গে উদযাপন করবেন পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। ঈদের আগেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১,৭৫০ টাকা বাড়িয়ে এবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৮,৮৪৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৫,৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৪,৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৩,৮২৯ টাকা। মঙ্গলবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিতই থাকছে। সকালের সময় আরও থাকছে। ভারতীয় ভিসা জটিলতা কমায় কলকাতায় বাংলাদেশি পর্যটক বাড়লেও রোজায় নেই ইফতার বা সেহরির সুব্যবস্থা, চরম ভোগান্তি। সকাল থেকেই ঝিনাইদহের শৈলকুপা পেঁয়াজের হাট সরগরম বেচাকেনায়। সরবরাহ বেশি থাকায় দামও কম। সবশেষ খবর জানাতে শৈলকুপা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর থেকেই শৈলকুপার বিভিন্ন গ্রাম থেকে কিন্তু শৈলকুপায় পেঁয়াজের হাটে পেঁয়াজ আনতে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা। আমরা আজকে সকালেও দেখেছি যে এই শৈলকুপায় পেঁয়াজের হাটে যে বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ এসেছে এবং মৌসুমের কারণে কিন্তু পেঁয়াজের সরবরাহ কিন্তু বেশি দেখেছি আমরা। আজকে যে পেঁয়াজ আমরা দেখেছি, কৃষকদের সাথে কথা বলেছি, আজকে যে বাজারে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মন প্রতি 650 থেকে 700 টাকা মন দরে বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছে যে ভরা মৌসুমে পেঁয়াজের সরবরাহ বেশি এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিন্তু পেঁয়াজের দামটা একটু কম এবং এই পেঁয়াজের দাম কম হওয়ার কারণে কিন্তু কৃষকরা লোকসানের সম্মুখীন হচ্ছে বলে কৃষকরা বলছেন। তারা বলছেন যে এবছর বৈরী আবহাওয়ার কারণে তারা পেঁয়াজের ফলন কম পেয়েছিল, সেই সাথে সার সহ অন্যান্য যে উপকরণ সেটার দাম বেশি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের খরচ বেশি হয়েছিল, যে কারণে দাম কমের কারণে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পেঁয়াজের হাটে, শৈলকুপা পেঁয়াজের হাটে কিন্তু কৃষকরা পেঁয়াজ আনলে বস্তা প্রতি 2 থেকে 2.5 কেজি করে কৃষকরা কিন্তু বেশি নিচ্ছে, মানে ওজন মাপার পরও কিন্তু তারা বস্তা প্রতি 2 কেজি বেশি নিচ্ছে। তো বিষয়টা জানার পরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন কানিজ ফাতেমা লিজা, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এটা সত্যতা পেয়েছেন। আমরা দেখছি যে এখানে যে পেঁয়াজের আড়তদাররা আছে, আড়তদাররা প্রতি বস্তা প্রতি কিন্তু 2 থেকে 2.5 কেজি করে বেশি নিচ্ছিল। এই অভিযোগ কিন্তু আমরা শুরু থেকে দেখেছিলাম যে কৃষকরা করেছিল এবং তারা যে বলছে যে তারা একে তো পেঁয়াজের দাম পাচ্ছে না, তার উপরে পেঁয়াজ ব্যবসায়ীদের এবং স্থানীয় যারা সিন্ডিকেট আছে তাদের এই কারসাজির কারণে কিন্তু তারা লোকসানের সম্মুখীন হচ্ছে এবং কৃষকরা দাবি করছেন যে এই যে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে এই যে তারা লোকসানের সম্মুখীন হচ্ছে, এই ভারত থেকে পেঁয়াজ বা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং ব্যবসায়ী সিন্ডিকেটের এই হস্তক্ষেপ কিন্তু তারা বন্ধ করেছেন। সেই সাথে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু তাদের নজরদারির বিষয়টা কাজে লাগাতে বলছে। তো এই ছিল শৈলকুপা পেঁয়াজ হাট থেকে আমার কাছে পেঁয়াজ বাজারের সর্বশেষ। সরাসরি ছিলাম ঝিনাইদহে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিদ্যুৎ অফিসের বেঁধে দেওয়া অতিরিক্ত বিলে ভোগান্তি পোহাতে হচ্ছে সেচ পাম্প গ্রাহকদের। এ নিয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে অভিযোগ করলে উল্টো মামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কৃষকদের। অবশ্য ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিদ্যুৎ অফিসের অনিয়ম নিয়ে ক্ষোভ জানান স্থানীয় কৃষকেরা। মাসের পর মাস অতিরিক্ত বিল দিতে বিড়ম্বনা পোহাতে হয় তাদের। বিশেষ করে ইরি বোরো মৌসুমে কয়েক গুণ বেশি বিল দিতে হয় বৈদ্যুতিক সেচ পাম্প গ্রাহকদের। এতে আর্থিক সংকটে পড়ার কথা জানান তারা। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। উল্টো আইনি মারপ্যাচে জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গতবার আগের বার দিয়েছি 37,000, এবার দিয়েছি 28,000। মানে সমানে গড়বিল করে কিছু কবার গেলে আর এক্সচেঞ্জ পুলিশের ভয় দেয়। 10-12 হাজার টাকা হলে আমি সিজন উড়ে আমাকে বিল নেয় 37,000, 32,000, 35,000, 36,000, 38,000 এভাবে বিল নেয়। 5 পাই ভুঁই আবাদ করলেও যে বিল, 15 পাই এই বিল, 20 পাই এই বিল হবো। আইসে তো তারা মিটার দেয় না, 2 বার করে মিটার বদলালাম আমি, এখনো আসে নাই। আমরা চাই আসলে মিটারে বিল হবে, আমরা যেটুকু চালাম ওটুকু বিল দিব। বিষয়টি নিয়ে সরিষাবাড়ী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কেউই কথা বলতে রাজি হননি। তবে অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যাটি সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকদের যে বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি হচ্ছে এই বিষয়টি আসলে আমাদের জানা ছিল না। ভুক্তভোগীরা যদি এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের যে পিডিবি অফিস আছে আমি তাদের সাথে এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব এবং আমাদের যে পরবর্তী কমিটির মিটিংটা হবে সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তাদের সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। সরিষাবাড়ী উপজেলায় চলতি মৌসুমে 18,625 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সেচ পাম্প রয়েছে 2,554টি। সময় সংবাদ, জামালপুর। ঈদ সামনে রেখে বিভিন্ন মানের পাঞ্জাবির কালেকশনে ভরে গেছে রাজধানীর বিপণী বিতানগুলো। বেচাকেনাও জমে উঠতে শুরু করেছে। পাওয়া যাচ্ছে 1500 থেকে 12,000 টাকা দামের পাঞ্জাবি। অনেকেই দিচ্ছেন বিভিন্ন অফার। তবে অভিজাত শপিং মলে সব ঠিক থাকলেও অন্যান্য মার্কেটে দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। করোনার ধাক্কা কাটিয়ে 2 বছর পর আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর মার্কেট শপিং মল। ঈদুল ফিতর ঘিরে জমে উঠতে শুরু করেছে পাঞ্জাবির বেচাকেনা। সাধ্যের মধ্যে শখের ঈদ পোশাক কিনতে অনেক ক্রেতাই আসছেন গুলিস্তান এলাকার মার্কেটে। এখন আমাদের যে কালেকশনগুলো 2022 সালের কালেকশন যা দেখবেন সব এভরিথিং আপনি 2022 মাল। এবার একটু লাইক চয়েস হচ্ছে আমার আপনার এই গরমে যেহেতু নর্মালের মধ্যে হালকা কাজের মধ্যে। ক্রেতা বেড়েছে এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতেও। মানভেদে এক একটি পাঞ্জাবি বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকায়। ক্রেতারা দাম কিছুটা বেশি বললেও বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোভিড সিচুয়েশনের পরে আমাদের ইকোনমিক অবস্থা তেমন একটা ভালো না, তো সেই চিন্তা করে প্রাইস রেঞ্জগুলো রাখলে হোপফুলি মানে বিষয়টা আরও ভালো হতো। ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতেছে, কিন্তু দাম দেখা যায় ওনারা তেমন ছাড়তে চায় না। নিজেদের প্রোডাকশন তো মোটামুটি রিজনেবলের মধ্যে আমরা রাখতে পারছি। আমরা অনেক অফারের সিস্টেম রাখছি। যারা কার্ডে পে করছে 10% ডিসকাউন্ট দিচ্ছি, বিকাশে যারা পে করছে 10% ডিসকাউন্ট দিচ্ছি। এখন আমাদেরও কিনে আনতে বেশি দেয়, একটু বেশি ঠিক আছে, তারপর রিজনেবলই আসে। এদিকে হরেক রকমের ডিজাইনের পাঞ্জাবির জন্য অভিজাত শপিং মলেও ভিড় করছেন ক্রেতা। নিজেরও স্বজনদের উপহার দিতে নতুন নতুন কালেকশন পেয়ে বেশ উচ্ছ্বসিত তারা। সুতি ও সিল্কের এসব পোশাক পাওয়া যাবে 12,000 টাকার মধ্যে। দামের সঙ্গে মান ঠিক আছে বলে জানান ক্রেতারা। এবার যেহেতু সুযোগ হয়েছে এই জন্য ঈদের বেশ আগে ভাগেই চলে এসেছি। এবার ফ্যামিলির সবার জন্য প্লাস ফ্রেন্ডসরা আছে সবার জন্য মোটামুটি পাঞ্জাবি দেখছি। প্রাইসিংটা একটু বেশি মনে হচ্ছে। খুবই অল্প সময় পছন্দ করতে পেরেছি, 5 মিনিটের মধ্যে পছন্দ হয়ে গেছে। সবগুলাই মোটামুটি ভালো এবং প্রাইস অনুযায়ী প্রোডাক্টও ভালো। 15 রোজার পর ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে বসেই দেশের আমলাদের তুষ্ট করার ঘোষণা দিলেন শাহবাজ শরীফ। গতকাল পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সে সঙ্গে সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়েও কথা বলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন শাহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্য রাখলেন শাহবাজ শরীফ। শুরুতেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান। পাশাপাশি দিনটিকে পাকিস্তানের জন্য বিশেষ একটি দিন বলে উল্লেখ করেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী। আজ কে দিন পুরি পাকিস্তান কি কওম কে লিয়ে এক আযীম দিন হ্যায়। তার বক্তব্যে উঠে আসে ইমরান খান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের প্রসঙ্গ। তিনি বলেন, পিএমএলএন কিংবা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ দিতে পারলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। हमारी इन्वॉल्वमेंट साबित हो जाए तो मैं यहाँ पर
आपको गवाह बनाकर, उस खुदाए बुजुर्ग बरतर को गवाह बनाकर ये कहता हूं कि मैं 1 सेकंड में वजारत उज़्मा से इस्तीफा देकर घर चला जाऊंगा। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণাও দেন শাহবাজ শরীফ। বলেন, এখন থেকে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে 25,000 রুপি, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। পাশাপাশি পাকিস্তানের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন। मैं आपको बड़ी आजी के साथ ये यकीन दिलाता हूं, अपने साथियों के साथ और उनके भरपूर तावन और दोस्ती के साथ और सपोर्ट के साथ, कि हम सीपैक को इंशाल्लाह पाकिस्तान स्पीड से चलाएंगे, आगे चलाएंगे, बढ़ाएंगे। और তার বক্তব্যে কূটনৈতিক প্রসঙ্গ গুরুত্ব সহকারে স্থান পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী। পাকিস্তানে চীনের বিভিন্ন প্রকল্পে গতি বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন শাহবাজ। अमेरिका के साथ पाकिस्तान के ताल्लुकात तारीखी हैं, इसमें उतार चढ़ाव आते रहे, इसमें कोई शक नहीं। कभी कोई ऐसा मौका था जबकि ताल्लुकात बहुत अच्छे थे, कभी ऐसा मौका था जब ताल्लुकात कन्फ्यूजन की नज़र हो गए, इख्तलाफात हुए। लेकिन क्या इसका मतलब ये है कि हम ताल्लुकात बिगाड़ लें? मैं समझता हूँ कि नहीं। हमें बराबरी की सतह पर, अमेरिका बराबरी की सतह पर हमें अमेरिका से अपने ताल्लुकात इस्तवार हमें करने होंगे। এর আগে সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। এদিন 174 ভোট পেয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরীফ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশ্বাস প্রকাশ করেন মোদী। এদিকে চীন বলেছে, পাকিস্তানে ক্ষমতার পালাবদল হলেও দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পিএমএল এর নেতা শাহবাজ শরীফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় দুদেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশা প্রকাশ করেন মোদী। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। पूरी पाकिस्तान এর আগে নিজের প্রথম ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে গেলে দুদেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যার সমাধানের জোর দেওয়া যাবে। কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া দীর্ঘকালীন শান্তি বজায় রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এদিকে পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেইজিং। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে চীন অবগত। প্রতিবেশী এই দেশ চীনের পরীক্ষিত বন্ধু। পাকিস্তানের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক বজায় রেখেছি আমরা। দুদেশের স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথভাবে কাজ করছে চীন। এক্ষেত্রে সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না। চীন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না উল্লেখ করে ওই মুখপাত্র বলেন, দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা আগের মতোই অব্যাহত থাকবে বলে বিশ্বাস করে বেইজিং। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতীয় ভিসা জটিলতা কমায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাড়ছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। রমজানের শুরু থেকে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকলেও শহরটিতে বাংলাদেশি পর্যটকদের জন্য নেই ইফতার কিংবা সেহরির ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজানের প্রতিটি সন্ধ্যার আগেই কলকাতার নামিদামি রেস্তোরাঁয় চোখে পড়বে বাহারি ইফতারির এমন আয়োজন। ছোলা, খেজুর, শসা বেগুনি কিংবা পেঁয়াজুর মতো খাবারের পাশাপাশি দেখা মিলবে শরবত কিংবা নানা ধরনের কোমল পানীয়র। বিকেল গড়াতেই বাংলাদেশি পর্যটকদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কলকাতার নামিদামি এসব রেস্তোরাঁ। গেল কয়েক বছর ধরে বাংলাদেশি পর্যটকদের ইফতার ও সেহরির পরিবেশন করে আসছে তারা। খুব চেষ্টা করছি, আমরা তো বিজনেস পয়েন্ট অফ ভিউ না, আমরা একটু হেল্প, একটু যে রমজান মাসে একটু দায়িত্ব আছে, ওই জন্য একটু সেহরি আর ইফতার ব্যবস্থা করছি। তবে নামিদামি কয়েকটি রেস্তোরাঁয় ইফতারির এমন সুব্যবস্থা থাকলেও কলকাতার অন্যান্য জায়গায় চিত্রটা একেবারেই ভিন্ন। আর তাই মাগরিবের আজানের সময় হলেই মানসম্পন্ন ইফতারির খোঁজে এক রেস্তোরাঁ থেকে অন্য রেস্তোরাঁ চষে বেড়াতে হয় বাংলাদেশি পর্যটকদের। দু একটিতে খাবার মিললেও নেই মানসম্পন্ন ইফতারির আয়োজন। ফলে রমজান মাসে কলকাতায় এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব বাংলাদেশি পর্যটককে। কোথায় ইফতার খাবো, পাবো কিনা,
জানি যে এখানে মুসলিম হোটেল আছে, এখানে পাওয়া যাবে। কালকে বের হয়েছিলাম তখন মানে অনেক জায়গায় করছিলাম মানে পাই না। বাংলাদেশি ইফতারে আমরা যা পাই বা যা খাই এখানে তো অত কিছু নেই। এখানে ওরা জাস্ট একটু বেগুনি একটু চপ ওদের মতো করে ওরা এখানে সাজাইছে। টেস্ট একদম মানে আমাদের বাংলাদেশের টেস্ট থাকে একদম ঘরোয়া টাইপের, বাট এটা একদম টোটালি ডিফারেন্ট। এই যে 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা ওপেন হলো এবং অনেক বাংলাদেশিরা আসলো, আমরাও আসলাম, তো দেখলাম ঠিক আগের মতো একটা অনুভূতি হলো। বাংলাদেশি পর্যটকদের দাবি অন্তত তাদের কথা বিবেচনা করে হলেও পবিত্র রমজান মাসে বাংলাদেশি হোটেল পাড়া হিসেবে পরিচিত এলাকাগুলোতে মানসম্পন্ন ইফতারির সুব্যবস্থা করে থাকবেন রেস্তোরাঁর মালিকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ফুটবলের খবর। প্রতি বছরের মতো এবারও ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের টিকিট পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। নন পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে আমরা যে নির্দিষ্ট সংখ্যক 200-250 টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটার জন্য আমরা ইতিমধ্যেই ফিফার কাছে অ্যাপ্লিকেশন করেছি যে আমরা টিকিটগুলো নিতে চাই এবং এই টিকিটগুলো সুষ্ঠু সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে বন্টনের জন্য বাফুফে কর্তৃক বাফুফের অন্যতম সহসভাপতি জনাব কাজী নাবিল আহমেদ এমপিকে আহ্বায়ক করে আমরা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। আগামী 12 থেকে 19 এপ্রিল এই কয়েকটি দিন আমরা টিকিট বিক্রির জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি যে এই 12 থেকে 19 এপ্রিল পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে বাফুফের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সে টাকার রিসিট সহ নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে বাফুফে বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার পরবর্তীতে আমাদের যে 7 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে তারা এই অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করে আমরা সেই যারা টিকিট পাচ্ছে তাদেরকে আমরা সেই টিকিটগুলো ডিস্ট্রিবিউট করব। দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে চাঁদাবাজি, পণ্য নিয়ে ঢাকায় ঢুকতে মোড়ে মোড়ে দিতে হয় টাকা, মাসিক ভিত্তিতেও আদায়। কিছুই জানে না পুলিশ, দাম বাড়িয়ে ক্রেতার পকেট থেকে উসুল। কড়া নাড়ছে বাংলা নববর্ষ, অকল্যাণ থেকে মুক্তির প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈশাখী উৎসব শুরু। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন।